আজ 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনও। কিন্তু কে এই বিধানচন্দ্র রায়? পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেটা তো সবাই জানি। তার বেশি কজনই বা আমরা সেভাবে চিনেছি এই ব্যক্তিত্বকে? পৃথিবীর ইতিহাসে খুব কম এমন মানুষ আছেন যাদের জন্মদিন আর মৃত্যুদিন একই দিনে। আর তেমনই একজন হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিশিষ্ট চিকিৎসক শ্রী বিধানচন্দ্র রায়। তাকে ঘিরে ছড়িয়ে রয়েছে অনেক গল্প, অনেক কাহিনী। আজ বলবো তার জীবনের কিছু অজানা কথা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। তার পরিবার ছিল চারুচন্দ্র ভট্টাচার্যের অনুরাগী, তাই নববিধান অনুসারে তার নাম রাখা হয়েছিল বিধানচন্দ্র রায়। ছোটবেলায় আদর করে তার ঠাকুমা ডাকতেন ভজন বলে। অনেকেই জানেন না, ডক্টর বিধানচন্দ্র রায় এমবি পরীক্ষায় একবার ফেল করেছিলেন। সালটা তখন 1904 কি 5। মেডিকেল কলেজের গেটের বাইরে দাঁড়িয়েছিলেন বিধানচন্দ্র রায়। ঠিক সেই সময় ঘোড়ার গাড়িতে করে আসছিলেন কর্নেল পেক ও তার কোচম্যান। উল্টো দিক থেকে আসা একটা ট্রামের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। ফলত গাড়ি সহ উল্টে যান পেক ও তার গাড়ি চালক। যদিও দুজনেই অক্ষত ছিলেন। তখন গাড়ি থেকে নেমে বিধানচন্দ্র রায়কে ডেকে বললেন, তুমি আদালতে আমার হয়ে সাক্ষী দেবে যে দুর্ঘটনার জন্য দায়ী ছিল ট্রাম চালক। বিধানচন্দ্র রায় সাক্ষী হতে অস্বীকার করলেন এবং পেকের মুখের উপর জবাব দেন যে ট্রামের গতি 30 মাইলের কম ছিল, এই দুর্ঘটনার জন্য দায়ী আপনি এবং আপনার চালক। পেক এক সামান্য নেটিভ ছাত্রের এই অপমান ভোলেননি। এর কিছুদিন পরেই ছিল এমবি পরীক্ষা। পরীক্ষার ভার পেকের উপর পড়লে তিনি আর পাশ করাননি বিধানচন্দ্র রায়কে। ফলত মোহভঙ্গ হয় ইংরেজদের প্রতি। নিজেকে সাহেব প্রমাণ করার জন্য নিজের যে নামকরণ করেছিলেন বেঞ্জামিন চার্লস রয়, তা বর্জন করেন এই ঘটনার পর থেকেই। লন্ডন থেকে সদ্য পাশ করে এসেছেন এমআরসিপি এবং এফআরসিএস। হাতে সম্বল মাত্র 25 টাকা। হ্যারিসন রোডে বাড়ি ভাড়া করে নিলেন। বলা বাহুল্য পয়সার তেমন জমেনি। পকেটে টান পড়তেই শহর কলকাতার বুকেই করেছেন ট্যাক্সি ড্রাইভারি। আবার অনেক সময় দৈনিক 8 টাকা ফিজে সেবা করেছেন মেল নার্স হিসেবেও। চিকিৎসক হিসেবে অসহায় গরিবদের পুয়ার বক্সের মাধ্যমে এবং অনেক সময় অপেক্ষাকৃত কম ফিজে চিকিৎসা করলেও বড় লোকদের থেকে টাকা নিতে কোনো রকম কার্পণ্য করতেন না তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, জন এফ কেনেডি, ক্লিমেন্ট এটলি প্রমুখরা চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতেন বিধান রায়ের। সিআর দাসের সংস্পর্শে আসার পর সাক্ষাৎ পান গান্ধীজির। যদিও পরবর্তীকালে তারা একে অপরের খুব কাছে এসে পড়েছিলেন। গান্ধীজি তখন পুনের আগা খাঁ প্যালেসে বন্দী থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে বিধান রায় তাকে দেখতে আসেন এবং ওষুধ খেতে অনুরোধ করেন। তখন গান্ধীজি জবাব দিলেন, তুমি যখন সমগ্র ভারতবাসীর চিকিৎসা করতে পারো না, তখন আমি তোমার চিকিৎসা নেব না। বিধান রায় উত্তর দিলেন, সমগ্র ভারতবাসীর আশার প্রতীক আপনি, আর তারা আমাকে এই দায়িত্ব দিয়েছে। গান্ধীজি তখন শিশুর মতো নাছোড়বান্দা হয়ে বললেন, আমি এলোপ্যাথি চিকিৎসা নেব না। বিধানবাবু বিন্দুমাত্র অপ্রস্তুত না হয়ে বলেন, আপনি তো সবাইকে এটা শিখিয়েছেন যে এই পৃথিবীর সবকিছুই তো ঈশ্বরের নির্দেশে চলে, এলোপ্যাথি চিকিৎসা তো তার বাইরে নয়। শোনা যায় এরপরে নাকি গান্ধীজি বাধ্য ছেলের মতোই মেনে নেন সব এবং ওষুধ খান। 1922 সালে সরাসরি জাতীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন বিধানচন্দ্র রায়। নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে। সিআর দাস তাকে সাহায্য করতে চাইলে অস্বীকার করেন তিনি। দেশ জুড়ে সবার নজর ছিল এই কেন্দ্রে কি হয়। শেষ পর্যন্ত দেখা যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে প্রায় 3000-এর বেশি ভোটে পরাস্ত করে জয় পান তিনি। এরপর গান্ধীজির সাথে সাথ দিয়ে আইন অমান্য আন্দোলন করার সময় কারাবাসও করেছিলেন কিছুদিন। ভিয়েনাতে চিকিৎসা চলাকালীন নেহেরু তাকে আহ্বান জানান উত্তরপ্রদেশের গভর্নর হওয়ার জন্য। কিন্তু ফিরে এসে যখন দেখেন ওই পদে সরোজিনী নাইডু রয়েছেন, তখন আর সেই পদটাতে বসতে চাননি তিনি। রাজনীতিতে আসার পরপরই আশুতোষ পুত্র শ্যামাপ্রসাদের সঙ্গে সখ্যতা গড়ে উঠেছিল তার।
1953 সালে কাশ্মীরে মৃত্যু হয় শ্যামাপ্রসাদ। গুজব রটেছিল যে বিধান রায়ের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে তার। ফলত তাদের প্রিয় ডাক্তারবাবুকে ঘৃণ্য গালিগালাজ করতে এবং বাড়িতে আগুন লাগাতেও পিছু পা হয়নি কিছু জনতা। পরবর্তীকালে শেখ আব্দুল্লাহর কাছ থেকে প্রেসক্রিপশন চেয়ে পাঠালে পরীক্ষা করে দেখেন যে শ্যামাপ্রসাদের উচ্চ রক্তচাপ ছিল এবং তা কমানোর বদলে উচ্চ রক্তচাপের চিকিৎসা করেন সেখানকার ডাক্তার। শ্যামাপ্রসাদের দেহ বাড়িতে আসলে তার মা তখন আক্ষেপ করে বলেছিলেন, তুমি থাকতেও মরতে হলো আমার শ্যামাকে। মুখ্যমন্ত্রী হওয়ার সময় তার মাসিক আয় ছিল 42,000 টাকা। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তা কমিয়ে করেন 14,000 টাকা। রাইটার্স যাওয়ার আগে তিনি 20 জন করে রোগীর চিকিৎসা করতেন। এর জন্য নিজের পকেট থেকে অর্থ খরচ করে আরো 2 জন সহকারী সহ প্যাথোলজির ব্যবস্থাও করেছিলেন তিনি, যদিও তৎকালীন সময়ে তাকে বিন্দুমাত্র অপদস্থ করতে ছাড়েনি কমিউনিস্টরা। কলকাতার প্রত্যেকটা দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়, সাবধান হও কুলনারীগণ, মসনদে বসেছে নলিনী বিধান। এছাড়াও তিনি মদ্যপ উপযুক্ত লোককে সম্মান দিতে জানেন না, এই সমস্ত অভিযোগ তো তার বিরুদ্ধে ছিলই। ছোটবেলা থেকেই তিনি অনুরাগী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। তার মৃত্যুর পর যথেষ্ট ভেঙে পড়েছিলেন বিধানচন্দ্র। এই সময় হঠাৎই ঠিক করলেন সিআর দাসের নামে ফান্ডিং করবেন। যেমন ভাবা তেমন কাজ, চলে গেলেন চারুচন্দ্র ভট্টাচার্যের কাছে এবং অনুরোধ করলেন কবিতা লিখে দেওয়ার জন্য। কবি রাজি না হওয়ায় বললেন অপেক্ষা করব। এরপরই সৃষ্টি হলো সেই অমোঘ লাইন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তুমি তাহাই করে গেলে দান। সক্রিয় রাজনীতি করার জন্য বেশ কাছে এসেছিলেন প্রধানমন্ত্রী নেহেরুর। উভয়ের মধ্যে প্রায়ই চলত পত্রযুদ্ধ। কলকাতার ডাব ও রসগোল্লা বেশ প্রিয় ছিল প্রধানমন্ত্রীর, যা পাঠাতেন ডাক্তারবাবু। প্রধানমন্ত্রীর অসুখ করলে অনেক সময় প্রতিনিয়ত বিমানে নিত্যযাত্রীদের মতো দিল্লি গিয়ে চিকিৎসা করতেন তার। একবার নেহেরু বিধানচন্দ্র রায়ের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে বাংলার সমস্যা কি কি। তখন বিধান রায় জানান বাংলার সমস্যা মূলত 3টে, মাথা গোজার ঠাই, রুজি রোজগার, খাওয়া দাওয়ার সমস্যা। এরপর মতিলাল নেহেরু গান্ধীজি সরোজিনী নাইডুর সাথে চা পানের সাথে কিছু একটা বিষয় আলোচনা করছিলেন বিধানবাবু। তার বয়স তখন প্রায় 50-এর একটু বেশি। হঠাৎই সরোজিনী দেবী বলে উঠলেন, আপনার এত বয়স তবুও হাসলে গালে টোল পড়ে। ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে উত্তর, আমি হাসলে টোল পড়ে এবং তা বুঝি বয়স্ক রমণীদেরও আকৃষ্ট করে। উত্তরটা পেয়ে বেশ লজ্জায় পড়ে গিয়েছিলেন সরোজিনী দেবী। তবে সরোজিনী দেবীর মেয়ের সাথেও ঘটেছিল মজার ঘটনা। বিধানবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন বাংলার রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু। এই নিয়ে 3য়-বার হার্ট অ্যাটাক হলো তার। রাইটার্স ছেড়ে বাড়িতেই চিকিৎসাধীন তিনি। অসুস্থ মুখ্যমন্ত্রীকে দেখতে এসেই রাজ্যপাল পদ্মজা নাইডু মুখ্যমন্ত্রীকে বললেন, আপাতত কারোর সাথে দেখা করবেন না, আপনার শরীর বেশ খারাপ। বিধানবাবু বললেন, আমি চিকিৎসক, এই বিষয়ে আমি ভালো বুঝবো। হঠাৎ মাথায় খেলে গেল বুদ্ধি। বলে উঠলেন, আমি এই রাজ্যের রাজ্যপাল, আর একজন মুখ্যমন্ত্রী রাজ্যপালের কথা শুনতে বাধ্য। আমি রাজ্যপাল হিসাবে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিচ্ছি, তিনি সবকিছু ঠিকঠাক যেন মেনে চলেন। ব্যাস, আর মুখে কথা নেই বিধান রায়। ডাক্তার হিসেবে একদিকে ভালোবাসাও যেমন পেয়েছিলেন, রাজনীতিতে থাকার জন্য জুটেছিল অপবাদও। সাম্প্রদায়িক দাঙ্গার কারণে আগুন লাগানো হয়েছিল তার বাড়িতে। মদ্যপ, চোর, এইসব তকমা পেতে হয়েছিল তাকে জীবদ্দশায়। আঘাত পেলে তিনি কখনো প্রকাশ করতেন না। এক মনে ভাবতেন কর্নেল লুকিসের কথাগুলো, আর কখনো কখনো বাবা মায়ের কথাও। সমগ্র জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন যারা চিরকাল নিন্দা করবে তারাও মৃত্যুকালে বলবে, আহা, লোকটা বড় ভালো লোক ছিল গো। এই মহান ব্যক্তির আজ জন্মদিন, আবার মৃত্যুদিনও বটে। তার প্রতি রইল দা নিউজ বাংলার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না।